তোমরা হয়তো এতদিনে ফাংশনের সম্বন্ধে জেনেছো। এই ভিডিওতে আমরা যেটা করব তা হলো ফাংশনের ব্যাপারটিকে আরেকটু যথাযথভাবে ব্যাখ্যা করব। অর্থাৎ তোমরা ফাংশন সম্বন্ধে যা জানো তার চেয়ে আরেকটু বেশি ধারণা দেব এবং ফাংশনের সাথে সম্পর্কিত ভেক্টর এবং লিনিয়ার অ্যালজেব্রার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ফাংশনের আক্ষরিক অর্থ হলো, আমি এটাকে এভাবে লিখব, ফাংশন হলো আক্ষরিক অর্থে একটি সেটের সদস্যের সাথে অপর একটি সেটের সদস্যের সম্পর্ক। তাহলে ধরি আমার কাছে রয়েছে একটি সেট এক্স এবং প্রতিটি এক্স এর সাথে আমি সম্পর্কিত বা সংযুক্ত করব, আমি দুঃখিত, এই সেটের প্রতিটি উপাদানের সাথে আমি সম্পর্কিত বা সংযুক্ত করব আরেকটি সেটের সদস্যকে, এবং সেই সেটটি আমরা ধরতে পারি, ধরে নেই সেই সেটটি হচ্ছে ওয়াই। এখন তাহলে আমরা কল্পনা করি যে এই যে এটি হলো আমার সেট এক্স এবং এটি হলো আমার সেট ওয়াই। এটা কিন্তু জরুরি নয় যে ওয়াই সেটটিকে এক্স এর ছোট হতে হবে, আমি শুধু এভাবে আঁকার জন্য এঁকেছি। ফাংশন কিন্তু হলো শুধু সম্পর্ক, অর্থাৎ আমি যদি আমার সেট এক্স এর কোনো সদস্য নেই, আমি যদি এই সেটের সদস্য নেই, ধরি এই বিন্দুটি হলো এই সেটের একটি সদস্য, তাহলে এখন এই সম্পর্কটি হবে এমন যে ধরো তুমি যদি আমাকে এক্স এর একটি সদস্য দাও, তাহলে আমি তোমাকে ওয়াই সেটের একটি সদস্য দিব যা এক্স এর সাথে সম্পর্কযুক্ত। সুতরাং ফাংশন বলে তুমি আমাকে একটি সদস্য দাও, আমি এটিকে ম্যাপ বা অঙ্কন করে দিব ওই সেটের সদস্যের সাথে। আমরা এখানে ম্যাপ বা অঙ্কন শব্দটি ব্যবহার করব। এটার মানে হলো আমি এটিকে সম্পর্কযুক্ত করছি ওয়াই এর এই সদস্যের সাথে। আবার তুমি যদি আমাকে ঠিক এখানে আরেকটি বিন্দু দাও, আমি এটিকে ওয়াই এর আরেকটি সদস্যের সাথে সম্পর্কযুক্ত করব। আমি তাহলে সম্পর্কযুক্ত করব ওয়াই এর, ধরে নেই, এই সদস্যটির সাথে। তবে বলে রাখা ভালো, আমি কিন্তু আবার আগের সদস্যটির সাথেও সম্পর্কযুক্ত করতে পারি। তাহলে এই ম্যাপিং বা অঙ্কন দ্বারা বোঝায় আমরা এক্স সেটের সদস্যকে ওয়াই সেটের সাথে সম্পর্কযুক্ত করছি। এখন তুমি বলতে পারো যে ধারণাটি তো অনেক বিমূর্ত হয়ে গেছে, তুমি তোমার আগের ফাংশনের ধারণার সাথে এটাকে কিভাবে সম্পর্ক করবে? তাহলে আমি এখন এমন একটি ফাংশন লিখি যেটার সাথে তোমরা আগে অনেকটা পরিচিত ছিলে। তোমরা হয়তো এই ধরনের ফাংশন দেখেছো, এফ অফ এক্স সমান হচ্ছে ধরো এক্স স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটাকে কিভাবে প্রতীকটির মাধ্যমে প্রকাশ করতে পারি। এটি হলো একটি ফাংশন, আমরা ধরে নিয়েছি যে ফাংশন যেটি তুমি দেখেছো এটি প্রথাগত ফাংশন। তাহলে আমি তাহলে এটিকে লিখে ফেলি এফ দিয়ে। আমি আসলে লিখতে চাচ্ছিলাম এফ দিয়ে, কিন্তু এটাকে জি জি দিয়েও লিখতে পারি। সবসময় এফ দিয়ে লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমরা ধরে নিই এক্ষেত্রে এফ হলো একটা ম্যাপিং প্রকৃত সংখ্যার সাথে প্রকৃত সংখ্যার। প্রকৃত সংখ্যা হচ্ছে আমরা যে সংখ্যাগুলো এখানে বসাতে পারি। এটা হচ্ছে ফাংশনের আংশিক সংজ্ঞা। আমি ইচ্ছা করলে এখানে শর্ত আরোপ করতে পারতাম, যেমন এটা হবে শুধু পূর্ণ সংখ্যা বা এটা হবে শুধু জোড় সংখ্যা। মোট কথা এটা হচ্ছে আংশিক সংজ্ঞা। সুতরাং এখানে আমি ফাংশনকে যেভাবে সংজ্ঞায়িত করছি সেটি হলো একটি ম্যাপিং প্রকৃত সংখ্যা থেকে, আর তুমি কিন্তু এখানে যে কোনো প্রকৃত সংখ্যা বসাতে পারো। তাহলে এটি হচ্ছে একটি ম্যাপিং প্রকৃত সংখ্যা থেকে প্রকৃত সংখ্যায়। এক্ষেত্রে এক্স যদি একটি প্রকৃত সংখ্যা হয় তাহলে এটি ম্যাপিং হবে নিজের সাথেই। তাহলে এখন এটা যদি হয় আমার প্রকৃত সংখ্যার সেট, যেটা অবশ্যই সবসময় একই দিকে যেতে থাকবে, তাহলে এগুলো যদি প্রকৃত সংখ্যা হয়, এখানে ম্যাপিংটি হচ্ছে আর এর যে কোনো একটি বিন্দু বা প্রতিটি বিন্দুকে আমরা আবার ম্যাপ করছি আর এর একটি বা প্রতিটি বিন্দুর সাথে। এটা প্রতিটা আর নিচ্ছে এবং আর এর বর্গের সাথে সংযুক্ত করছে। এই বিষয়টা একটু জটিল, তবে আমার কাছে বিষয়টি এমন যে তুমি আমাকে একটি এক্স দাও, আমি তোমাকে এটিকে বর্গ করে দিব। অর্থাৎ তুমি আমাকে এক্স দিবে, আমি তোমাকে তার বর্গ ফেরত দিব। এবং এটা ঠিক, তুমি বর্গই করছো, কিন্তু আমি এটাকে যেভাবে ভাবতাম সেটি হলো আমি এক্স কে পরিবর্তন করছি আরেকটা সংখ্যা দিয়ে। তুমি যদি চাও তাহলে তুমি এভাবেও ভাবতে পারো, কিন্তু এর গাণিতিক সংজ্ঞা হচ্ছে আমি এখানে এক্স কে সংযুক্ত করছি, এখানে এক্স কে সংযুক্ত করছি এক্স এর বর্গের সাথে। এবং এটি হচ্ছে ফাংশনকে আরেকভাবে লেখার উপায়, অর্থাৎ এটা কি প্রতীক দিয়ে প্রকাশ করার একটা উপায়। এখানে যে দুটি বিবরণ তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই বিবরণটি এবং এই বিবরণটি, তারা অনুরূপ। এই যে বিবরণটি দেখছো এটা হয়তো আগে তুমি দেখোনি, তবে এটা আমার খুব পছন্দ, কারণ এটা দ্বারা আক্ষরিকভাবে ম্যাপিং বিষয়টাকে বোঝানো হয়। আসলে এখানে বিষয়টি এমন ভাবে হয় যে তোমার কাছে একটা এক্স আছে এবং এটাকে তুমি একটা মেশিনের মধ্যে বসাচ্ছ। মেশিনটা এক্স কে তোমার বর্গ করে দিবে, বর্গ বা অন্য যেটা তোমার প্রয়োজন সেটাই করে দেবে। অর্থাৎ যেটা বললাম, এই প্রতীকটি হলো আমার কাছে একটি সত্যিকার ম্যাপিং। তুমি আমাকে একটা সংখ্যা দাও, তাহলে আমি আরেকটি এক্স এর বর্গের সাথে সংযুক্ত করব, এবং এটা হচ্ছে শুধু একটা বিন্দু। এটি মূলত হচ্ছে একটি পরিভাষা, যেটা হয়তো তুমি পূর্বেও দেখেছো। যেই সেটটি থেকে তুমি আসলে ম্যাপিংটি করছো সেটাকে আমরা বলি ডোমেইন। এটি হলো ফাংশনের আংশিক সংজ্ঞা। যে ফাংশনটি তৈরি করছে তাকে বলতে হবে যে এখানে তুমি যে মানগুলো বসাবে তাদের হতে হবে একটি প্রকৃত সংখ্যার সেট। এখন যেই সেটটিতে আমি ম্যাপিং করছি, অর্থাৎ যে সেটটিতে আমি ম্যাপ করব,
তাকে আমরা বলবো কোডোমেইন। আমি লিখছি ভিডিওতে, দেখো কোডোমেইন। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমি যখন ফাংশনের ব্যাপারটি প্রথম শিখেছিলাম বীজগণিতে বা অন্য যেখানেই শিখেছিলাম, সেখানে তো আমি কখনো এই কোডোমেইনের ব্যাপারটি দেখিনি বা কোডোমেইনের ব্যাপারটি তখন শিখিনি। তাহলে আমি বলবো ঠিক আছে, কারণ আমরা সাধারণত কোডোমেইন শব্দটি ব্যবহার করি না। আমরা যে শব্দটি ব্যবহার করি সেটি হচ্ছে পরিসর বা রেঞ্জ। এখন প্রশ্ন হলো এই কোডোমেইন আর রেঞ্জের ব্যাপারটি কিভাবে সম্পর্কিত। এটি আসলে অনেক সূক্ষ্ম একটা নোটেশন। তুমি যে সেটটিতে ম্যাপিং করছো সেই সেটটি, অর্থাৎ এখানে এই সেটটি হলো তোমার কোডোমেইন, এবং এই উদাহরণে প্রকৃত সংখ্যার সেটই ডোমেইন এবং এটি আবার কোডোমেইন। এখন প্রশ্ন হলো এখানে রেঞ্জকে আমরা কিভাবে সম্পর্ক করব। কোডোমেইন হলো সেই সেটটি যাকে ম্যাপ করা যেতে পারে। আমি বলছি না যে একে কোডোমেইনের প্রতিটি বিন্দুর সাথে ম্যাপ করা যাবে, আমি শুধু বলছি যে এই সেটটির সদস্যগুলোকে এই সেটটির সদস্যগুলোর সাথে ম্যাপ করা যেতে পারে। এই রেঞ্জটি হলো একটি উপসেট। দাঁড়াও এখানে লিখে নিই, এটা কোডোমেইনের সমান হতেও পারে। এটি হলো একটি উপসেট, তার নিজেরই উপসেট, কেননা এই উপসেটের প্রতিটি সদস্য এই সেটের নিজেরও সদস্য। তাহলে রেঞ্জ হলো এর কোডোমেইনের উপসেট। আমি বাবা হাইফেন ব্যবহার করছি। এটা হলো কোডোমেইনের উপসেট, যেটিকে সাধারণত ম্যাপ করা হয়ে থাকে। আমি ভিডিওতে লিখছি, তোমরা লক্ষ্য করো। এটি হলো ফাংশনটি যাকে আসলে ম্যাপ করা হয়ে থাকে। তাহলে এখন একটি উদাহরণ দেই। ধরি আমি ফাংশনটিকে নির্দেশ করলাম, ফাংশনটিকে নির্দেশ করতে পারি জি দ্বারা। তাহলে জি হলো একটি ম্যাপিং একটি প্রকৃত সংখ্যার সেটের। ধরো আমি বললাম এটি একটি ম্যাপিং হলো R2 এর থেকে R পর্যন্ত। তাহলে R2 নিচ্ছি এবং আমি একে ম্যাপ করছি R এ। তাহলে আমি জি কে নির্দেশ করব, আচ্ছা আমি একে অনেকভাবে নির্দেশ করতে পারি। আচ্ছা এখন তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা জি এর দুটি মান নেই। ধরি জি এর মান হচ্ছে x1 এবং x2, যার সমান হলো ধরি এটা সবসময় সমান হবে 2। এটি সবসময় সমান হবে 2 এর। এটি হলো R2 থেকে R পর্যন্ত ম্যাপিং। তাহলে আমাদের দাঁড়াও আগে নোটেশনটি লিখে নিই, যদিও আমরা এটিকে বেশি দেখিনি। তাহলে জি ম্যাপ করে x1 এবং x2 কে 2 পর্যন্ত। এটি আসলে ম্যাপিং এর ধারণাটিকে অনেকটা পরিষ্কার করে। তাহলে প্রতীক বা নোটেশনটি ঠিক মতো লিখতে হলে, আচ্ছা এখানে আমাদের ডোমেইন এবং কোডোমেইন কোনটি ছিল? এটি ছিল আমাদের প্রকৃত সংখ্যার সেটটি, যেটি ছিল আমাদের ফাংশনের আংশিক সংখ্যা। আমরা বলেছিলাম এটাকে ম্যাপ করব R2 থেকে। তাহলে আমাদের ডোমেইন হলো R2। এই লাইনটি একটু ঠিক মতো টানি। তাহলে এখন আমার কোডোমেইন কোনটি হবে? আমার কোডোমেইন হলো সেইটি যাকে খুব সম্ভবত ম্যাপ করছি। এটি ছিল আমাদের ফাংশনের আংশিক সংখ্যা, সুতরাং সংজ্ঞানুসারে এটি হলো আমাদের কোডোমেইন। তাহলে আমার কোডোমেইন হলো R। আচ্ছা এখন তাহলে আমার ফাংশনের রেঞ্জ কোনটি? রেঞ্জ হলো সেই ফাংশনের মান যাকে আসলে ম্যাপ করা হয়। এই উদাহরণে আমরা সবসময় ম্যাপ করব 2 কে। তাহলে আমাদের রেঞ্জ হলো 2। এখন আমরা যদি এটিকে দেখতে চাই, তাহলে R2 হলো, আমি এটিকে এমনি আঁকবো। আমি মূলত এখানে তোমাদেরকে শুধু একটু বিমূর্ত ধারণা দিচ্ছি। তাহলে এটা হলো R2। এখন যদি আমি R আঁকতে চাই, তাহলে আমাকে আঁকতে হবে একটি সংখ্যা রেখা। তাহলে আমি এটিকে এভাবে আঁকি। এটা শুধু এমনি আঁকছি, আসলে এভাবে আঁকার কোনো নিয়ম নেই। আমি R কে আঁকতে পারি এভাবে। এটা হলো R2। চলো আঁকি R, যা হলো একটি সরল রেখা। তাহলে এটি হলো একটি সেট R। তুমি এটাকে এভাবেও আঁকতে পারো। এখন আমার ফাংশন জি অবশ্যই ম্যাপ করবে এর যে কোনো একটি বিন্দুতে, যেমন এখানে 2 হলো একটি মাত্র বিন্দু। আমার ফাংশন জি যে কোনো বিন্দু নিতে পারে, যে কোনো বিন্দু যেমন এই কার্তেশিয়ান তলে এর স্থানাঙ্ক হতে পারে যেমন 3-5। এটি আসলে যে কোনো কিছু হোক না কেন, এটি সবসময় ম্যাপ হবে 2 এ। আবার আমি যদি এই বিন্দুটিও নেই, তাহলেও এটি ম্যাপ করা হবে 2 এ। তাহলে এটি হলো জি হবে তাহলে কোডোমেইন, যেটি হলো সকল প্রকৃত সংখ্যার সেট, কিন্তু এর রেঞ্জ থাকবে শুধু 2। এখন যদি আমি লিখি
যদি আমি লিখি, তাহলে আমি যদি একটি উদাহরণ দেই তাহলে হয়তো ব্যাপারটি আকর্ষণীয় হবে। আমি তাহলে যদি এরকম লিখি, h হলো একটি ফাংশন যেটি যেটি যায় r2 থেকে r3 পর্যন্ত, r2 থেকে r3 পর্যন্ত। আমাকে এখানে একটু সতর্ক থাকতে হবে, এখানে h যায় r2 থেকে r3 পর্যন্ত এবং আমি এখানে লিখব এভাবে, h of x1 এবং x2 সমান হবে, আমি আসলে এখানে ম্যাপিং করছি, আমি এখানে যেটি করছি সেটি হচ্ছে মাত্রার ব্যাপ্তিটি বাড়াচ্ছি। তাহলে এখানে এটি সমান হবে, ধরি আমার প্রথম স্থানাঙ্ক হচ্ছে r3, তাহলে এটি সমান হবে x1 যোগ x2। এখন আমাদের দ্বিতীয় স্থানাঙ্ক হবে x2 বিয়োগ x1 এবং তাহলে আমাদের তৃতীয় স্থানাঙ্কটি হবে x2 গুণ x1। তাহলে এখন আমার ডোমেইন এবং রেঞ্জ কি, এবং আমাদের আরো দেখতে হবে আমাদের কোডোমেইন কি। এখানে সংজ্ঞানুসারে আমার ডোমেইন হচ্ছে r2 এবং আমার কোডোমেইন হলো r3। তোমরা একটু লক্ষ্য করো, আমি এখানে একটি দ্বিতীয় মাত্রার স্থান থেকে যাচ্ছি একটি তৃতীয় মাত্রার স্থানে বা তিনটি উপাদানের স্থানে, এবং এখানে আমি সবসময় সংযুক্ত করতে পারি x1 এবং x2 কিছু বিন্দুর সাথে এখানের বিন্দুকে। এখন তোমার প্রশ্নকে কিছুটা ঘুরিয়ে বলতে পারি যে তোমার রেঞ্জ কত। আমি কি সবসময় সংযুক্ত করতে পারবো? হয়তো এটি কোনো আদর্শ উদাহরণ নয়, কারণ এটি খুব সহজ একটা উদাহরণ। মানে আমি প্রশ্নটি বলতে চাচ্ছি, আমি কি সবসময় r3 এর সাথে যে কোনো কিছুকে সংযুক্ত করতে পারবো? লক্ষ্য করি এখানে এটা হলো আমার কোডোমেইন এবং এটা ছিল আমার ডোমেইন r2 এবং আমার ফাংশন যেটি r2 থেকে r3 পর্যন্ত যায় যেটি হলো h। তাহলে আমার রেঞ্জ হবে, তুমি দেখছো এখানে এটার মানে এই না যে এটার রেঞ্জ হবে সবগুলো স্থানাঙ্ক, তুমি একে প্রকাশ করতে পারো অনেকটা। আমার মনে হয় এখানে আমি আরেকটু উদাহরণ দেই। উদাহরণটি এমন, আমি এখানে কিছু x1 এবং x2 বসাতে পারি। চলো এই কাজটি করি তাহলে। তাহলে আমাদের ফাংশনটি হবে, আমরা ধরতে পারি h, না আমার মনে হয় আমরা এই নোটেশনটি নিলে ভালো হবে। এটাকে নাম দেই h এবং আমি চাই একে ম্যাপ করতে r2 এর কোনো বিন্দু থেকে। ধরি সেই বিন্দু বা স্থানাঙ্কটি হলো 2,3। এরপর এই ফাংশনটি আমাকে বলে যে একে আমার ম্যাপ করতে হবে r3 এর কোনো একটি বিন্দুতে। আমি যেহেতু এদের যোগ করেছি তাই এদের ম্যাপিং হবে এরকম 2 যোগ 3 সমান 5। আমি এখন নিব x2 থেকে x1 এর অন্তর, তাহলে 3 বিয়োগ 2 হবে 1 এবং এরপর এদের গুণ করব, অর্থাৎ 3 গুণ 2 6। তাহলে স্পষ্টতই এটি হবে আমাদের রেঞ্জের একটি সদস্য। আমার আসলে এভাবে লেখা উচিত, এটি হবে রেঞ্জের একটি সদস্য। তাহলে আমাদের স্থানাঙ্ক 2, 3 যেটি হতে পারে এইখানে, এটিকে এখানে ম্যাপ করা হবে 3 মাত্রায়। এটি একটু অস্পষ্ট করে আঁকা, তবে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ম্যাপ করা হবে এই স্থানাঙ্কটিতে যেটি হবে 5, 1, 6। তাহলে অবশ্যই এটি রেঞ্জের একটি সদস্য। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে ধরো আমি নিলাম কোনো একটি বিন্দু r3 থেকে, এটি হলো এই বিন্দুটি, এটাকে একটা ভিন্ন রং দেই। তাহলে আমার কাছে রয়েছে এই বিন্দুটি, তাহলে এটা হলো 5, 1, 5, 1, 0। তাহলে এখন এই বিন্দুটি, এটি কি আমাদের রেঞ্জের একটা সদস্য হবে কিনা? এটি অবশ্যই একটি কোডোমেইন, এটি এই r3 তেই অবস্থিত, এটি হলো r3 এবং সংজ্ঞানুসারে এটি হলো কোডোমেইন। কিন্তু তাহলে এটি কি আমাদের রেঞ্জের মধ্যে আছে? তাহলে দেখি, এই 5টি হতে পারে দুটি সংখ্যার যোগফল, আবার 1 হতে হবে দুইটি সংখ্যার বিয়োগফল এবং 0কে হতে হবে দুটি সংখ্যার গুণফল। তাহলে স্পষ্টতই 5 হচ্ছে এদের যোগফল এবং 1 এদের বিয়োগফল, কিন্তু আমরা নিচ্ছি 2, 3। এই 2, 3 এর গুণফল কখনোই 0 হওয়া সম্ভব নয়। তাহলে এটি কোনোভাবেই আমাদের রেঞ্জ হতে পারে না, অর্থাৎ এটি আমাদের রেঞ্জ নয়। তাহলে রেঞ্জ হবে r2 এর সকল বিন্দুর সাবসেট, এবং তাহলে আমরা এমন বিন্দু পাবো যারা রেঞ্জে নেই, এবং তাহলে এখানে থাকবে একটি ছোট সাবসেট যেটি রেঞ্জে থাকবে। আমাদের এখানে উপরে যে ফাংশনটি রয়েছিল, অর্থাৎ আমাদের এই ফাংশনটি, এটিকে ম্যাপ করা হয়েছিল r2 থেকে r পর্যন্ত। তাহলে এখানে আমাদের কোডোমেইন কি ছিল? এখানে আমাদের কোডোমেইন ছিল r। এই পরের ফাংশনটি, এটি হয়তো গণিতের সবচেয়ে বেশি পরিচিত ফাংশন, এবং এখানে আমরা এটাকেও r এ ম্যাপ করেছি। এই যে ফাংশনগুলো যেগুলোকে r এ ম্যাপ করা হয় এদেরকে আমরা বলি স্কেলার মান অথবা প্রকৃত মান, যেভাবে তুমি বলতে চাও। এবং এদেরকে যদি কোনো একক মাত্রার স্থানে ম্যাপ করা হয় তাহলে আমরা এদেরকে বলি স্কেলার মান ফাংশন বা প্রকৃত মান ফাংশন।
তাহলে আমাদের স্কেলার মানের ফাংশন বা প্রকৃত মানের ফাংশন আমি ভিডিওতে লিখছি, তোমরা লক্ষ্য করো। তাহলে এতদিন পর্যন্ত আমরা যে ফাংশনগুলো দেখে এসেছি আমাদের গণিতের শিক্ষা জীবনে, সেগুলো ছিল অনেকটাই এই উপরে বর্ণিত ফাংশনগুলোর মতো। যদি না তুমি ভেক্টর ক্যালকুলাস করে থাকো, ফাংশনগুলোকে ম্যাপ করা হয়ে থাকে স্পেস বা সাবস্পেস বা একমাত্রার বেশি কোনো সাবস্পেসে। অর্থাৎ তুমি যদি ম্যাপ করো কোনো আর বা আর এর সাবস্পেসে, তাহলে তুমি একটি বাস্তব মানের ফাংশন অথবা কোনো স্কেলার মানের ফাংশন পাবে। আবার তুমি যদি ম্যাপ করো আর এন এ, এখানে এন এর মান একের চেয়ে বড়, অর্থাৎ তুমি যদি নাও R2, R3, R4 বা R100, তাহলে তুমি নিচ্ছ একটি ভেক্টর মানের ফাংশন। তাহলে এই শেষ ফাংশনটি যেটি আমি নিয়েছিলাম h, এটি হলো একটি ভেক্টর মানের ফাংশন। আমি একটু লিখছি ভিডিওতে, এটি হলো একটি ভেক্টর মানের ফাংশন। যাই হোক, আমার মনে হয় এখন তুমি হয়তো বুঝতে পেরেছো যে এই গাণিতিক নোটেশনগুলো, যেগুলো হয়তো আমি পরের ভিডিওতে ব্যবহার করব, আশা করি ব্যাপারগুলো তোমার কাছে সহজ করে তুলতে পেরেছি।